তো নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই দ্য আইকিউ বুস্টারের সাজেস্টিভ ভিডিওতে। যেমন আমি বলেছিলাম যে দিল্লি সালতানাতের উপর একটা কমপ্লিট ভিডিও আসবে, কিন্তু বিভিন্ন পরিস্থিতির কারণে সেটা আসতে পারেনি। কিন্তু তোমাদের সামনে যে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের পরীক্ষা এবং যার হিস্ট্রি সিলেবাসের মূলে রয়েছে পলিটিক্যাল হিস্ট্রি অফ দ্য সালতানেট, অর্থাৎ দিল্লি সালতানাতের যে রাজনৈতিক কর্মকাণ্ড বা রাজনৈতিক গতিধারা বা ঘটনাবলী, সেটার উপর তোমাদের যে সিলেবাস রয়েছে সেটার উপর একটা সাজেস্টিভ ভিডিও এটা হতে চলেছে। এই সাজেস্টিভ ভিডিও থেকে আশা করা যায় তোমরা হিস্ট্রি সাজেশনের প্রায় 90% প্রশ্ন কমন পেতে পারো, এটাই আশা আমাদের। তো যে পলিটিক্যাল হিস্ট্রিটা রয়েছে দিল্লি সালতানাতের, সেটাই কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয়। এবং আমি তোমাদেরকে প্রশ্ন বলবো, প্রশ্ন বলার সাথে সাথে আমি তোমাদেরকে এটাও বলে দেব যে এর কনটেক্সট কি। ঠিক আছে, বিকজ নোয়িং হিস্ট্রি উইদাউট আ কনটেক্সট, ঠিক আছে, কোনো মিনিংই হয় না। যদি কনটেক্সট জানা থাকে তুমি কিন্তু কিছু লিখে আসতে পারবে, কিন্তু শুধু যদি মুখস্থ করে যাও দেন ইউ হ্যাভ টু ফেস ট্রাবল, তোমাকে কিন্তু ট্রাবল ফেস করতেই হবে। তো চলে এসছে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েট সেকশনের থার্ড সেমিস্টার হিস্ট্রি মাইনরের সাজেশন। তো প্রথম প্রশ্ন আমাদের যেটা 10 মার্কসের জন্য, সরি তোমাদের বোধহয় 2 মার্কসের ফরম্যাট থেকে, কিন্তু 2 মার্কস আমার মানে দেওয়া সেরকম সম্ভব হয়ে ওঠেনি, কারণ গোটা সাজেশনটা আমারই বানানো, তো সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। সরি ফর দ্যাট ইনকনভিনিয়েন্স। মার্কস 10-এর প্রশ্ন, দিল্লির সুলতানি যুগের ইতিহাসের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ কি কি উপাদান থেকে আমরা দিল্লি সুলতানি যুগের যে ইতিহাস বা এরা, দ্য সালতানেত এরা, সেটার ব্যাপারে আমরা বিভিন্ন উপাদান বা ইতিহাসের যে রয়েছে ইতিহাসটা সেটা আমরা জানতে পারি। তারপরে হচ্ছে দিল্লি সুলতানের, সরি এটা সালতানাত হবে, প্রিন্টিং মিস্টেক আছে। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতাকে আমরা সবাই জানি, ইনি হচ্ছেন ইলতুৎমিশ। কুতুবউদ্দিন আইবক যদিও প্রতিষ্ঠাতা, কিন্তু যেহেতু ইলতুৎমিশ শরিয়তের কানুন কিংবা যাকে বলা যেতে পারে একটা প্রকৃত মুসলিম শাসন ভারতে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তাই তাকে বলা হয় দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। তার কৃতিত্ব আলোচনা করতে হবে, এবং অথবা এই প্রশ্নটাই ঘুরিয়ে আসতে পারে যে দিল্লির সাম্রাজ্য বিস্তারে বা সুদৃঢ়করণে, বা অর্থাৎ দিল্লির যে শাসন ব্যবস্থা কি করে এত দৃঢ় হয়ে উঠলো, ইলতুৎমিশের ভূমিকা। এখানে তোমাদেরকে অবশ্যই বান্দেগানি চেহেলগানির উল্লেখ করতে হবে, অর্থাৎ 40 দলের উল্লেখ করতে হবে, যেটা আমরা জানি পরবর্তীকালে এই 40 দল রাজিয়া সুলতানকে মারে, এবং রাজিয়া সুলতানের পাশাপাশি কিন্তু গিয়াসউদ্দিন বলবান যখন রাজা হয়, যখন গিয়াসউদ্দিন বলবান রাজা হয় তখন কিন্তু কি হয়, এই 40 দল তিনি বন্ধ করে দেন। এবং কিউমার্সের যখন প্রসঙ্গ আসলে আমি বলেই দিই, কাইকুবাদ ও কিউমার্সকে কিন্তু হত্যা করেন আমাদের জালালউদ্দিন ফিরোজ শাহ খিলজি। কারণ জালালউদ্দিন খিলজি হত্যা করেন যখন, তারপরে চলে আসে আমাদের খিলজি বংশ। দিল্লি সালতানাতের পতনের কারণগুলি আলোচনা করা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হিস্ট্রি মাইনরের জন্য। দিল্লি সালতানাতের পতনের কারণগুলি আলোচনা করো। ধরে রাখো এটা পরীক্ষাতে চলে এসছে। আমি বলবো 3টা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এই পরীক্ষার জন্য। প্রথমত হচ্ছে দিল্লি সালতানাতের পতনের কারণ, 2 নাম্বার হচ্ছে গিয়াসউদ্দিন বলবানের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা, আর 3 নাম্বার যদি হয় তাহলে সেটা হবে গিয়ে আমাদের পানিপথের প্রথম যুদ্ধ, যেটা হয়েছিল 1526 সালে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। পরের প্রশ্ন যাই আমরা, আলাউদ্দিন খিলজির বাজার দর নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক সংস্কারের একটি বিস্তারিত আলোচনা। ইট ইজ ফর মার্কস 10, ঠিক আছে, তো সেইভাবে করে তোমাদেরকে কিন্তু এটা প্রিপেয়ার করতে হবে। পরের প্রশ্ন, আলাউদ্দিন খিলজির দাক্ষিণাত্য অভিযান। আমরা জানি আলাউদ্দিন খিলজি দাক্ষিণাত্য অভিযান করেন তার দাস মালিক কাফুরের সাথে। তিনি চীন দেশে বা মঙ্গোলিয়ার সাইডে, অর্থাৎ উত্তর দিকে পাঠান কাকে, জাফর খানকে, এবং পূর্ব ভারতে পাঠান, পশ্চিম দিকে পাঠান কিন্তু নুসরাত খানকে। কাকে পাঠান? নুসরাত খানকে। দক্ষিণ ভারতীয় অভিযান কাকে করেন? মালিক কাফুরকে দিয়ে। এবং আলাউদ্দিন খিলজি কিন্তু 1303 সালে একমাত্র অভিযান করেন যেটা তিনি নিজে সেনাপতিত্ব করেছিলেন, নিজে লিড করেছিলেন, সেনাপতিত্ব করা ভুল, নিজে লিড করেছিলেন। সেটা হচ্ছে 1303 সালের একমাত্র চিত্তর অভিযান, যেটা তোমরা
হয়তো পদ্মাবত যে সিনেমাটা সেখানেও তোমরা অবশ্যই দেখে হবে। ওকে, তারপরে প্রশ্ন যে এখানে বলা হয়েছে যে চিত্তর অভিযান সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের সময় রাজধানী স্থানান্তরণের কারণ কি? এখানে কিন্তু তোমাদেরকে মোহাম্মদ বিন তুগলককে কেন পাগলা রাজা বলা হয় সেটাও কিন্তু একটু আলোচনা করতে হবে, নাহলে 10 মার্কসের মতো কিন্তু প্রশ্ন হবে না। তারপর মোহাম্মদ বিন তুগলকের ব্যর্থতার কারণ ও সাম্রাজ্য ধ্বংসের জন্য তিনি কতখানি দায়ী ছিলেন। এখানে তোমাদেরকে লিখতে হবে যে তামার মুদ্রা কেন প্রচলন করেছিলেন। তামার মুদ্রার যে চিহ্নটা ছিল উপরে ওটা অত্যন্ত সহজ সরল হওয়ায় অনেক জালিয়াতি মুদ্রা বাড়ে, ফলে মুদ্রাস্ফীতি বাড়ে। আর কি হয়, দোয়াব অঞ্চলে কর হয়, কৃষিদের উপর কর বৃদ্ধি করে দেয়। এছাড়াও যে আরও বিভিন্ন জিনিস হয়, সেটার জন্য কিন্তু তার সাম্রাজ্য ধীরে ধীরে পতনের মুখে চলে যায়, সেটা তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তো মোহাম্মদ বিন তুগলককে কেন পাগলা রাজা বলা হয় আর তার ব্যর্থতার কারণগুলো কিন্তু সেমই হবে। ওকে, প্রশ্ন কিন্তু অনেকভাবে আসতে পারে, তো তোমাদেরকে বুঝে নিতে হবে যে হোয়াট উইল বি দ্য অ্যাকচুয়াল অ্যান্সার অ্যান্ড ইউ হ্যাভ টু গিভ দ্যাট অ্যান্সার ভেরি স্কিলফুলি। পরে মঙ্গোলিয়ান্স কারা? মঙ্গোলিয়ান্স মানে আমরা জানি চেঙ্গিস খানের যে উল্লেখ আমরা পাবো। মঙ্গোলিয়ান্স কারা? মঙ্গোলীয় আক্রমণ রোধে দিল্লির সুলতানি শাসকদের ভূমিকা আলোচনা করতে হবে। পরের প্রশ্ন, দিল্লির সুলতানি শাসনে উলেমা, উলেমা মানে ধর্মযাজক। ইসলামে উলেমাদের কথার অর্থ হচ্ছে ধর্মযাজক, অর্থাৎ ধর্মযাজকেরা দিল্লির সুলতানি শাসনে কি ভূমিকা নিয়েছিলেন। কারণ আমরা জানি যখন দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা হয় তার আগে কিন্তু ভারতে কোনো মুসলিম রাজা বা ইসলামিক স্টেট ছিল না। পৃথ্বীরাজ চৌহান মারা যাওয়ার পর মোহাম্মদ ঘুরি আসার পর ভারতে কিন্তু মুসলিমদের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এবং যে ধর্মযাজকেরা মানে হয় তারাও কিন্তু মাথা চাড়া দিয়ে বসে। ফলে এই যে ধর্মান্তকরণের যে প্রক্রিয়া চলে কিংবা ধর্মাশ্রয়ী রাষ্ট্র, যাকে আমরা ধর্মাশ্রয়ী রাষ্ট্রও বলতে পারি, ঠিক আছে, সেটা কিন্তু যাকে পরবর্তীকালে দারুল ইসলামও বলা হয়। এই দারুল ইসলাম কি করে স্বপ্ন দেখা হয়েছিল দিল্লি সুলতান আমলে সেটাও কিন্তু উল্লেখ করতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফর দিস সেমিস্টার, পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে সম্পর্কে যা জানো লেখো ও এর মাধ্যমে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যেকার সংঘর্ষের মূল কারণ এবং এর পিছনে প্রেক্ষাপট কী ছিল, অর্থাৎ রানা সাঙ্গা, মেদিনী রায়, আরাম খান লোদি আর বেহরাম খান লোদি, এই চারজনের কি ভূমিকা ছিল সেটাও কিন্তু বলতে হবে। ইকতা ব্যবস্থা কি? আমরা জানি ইকতা ব্যবস্থা কি। ইকতা ব্যবস্থার প্রচলন কে করেন? ইলতুৎমিশ। তোমাদের একটা ট্রিক আছে যে ইকতা আর ইলতুৎ কথার মধ্যে মিল আছে, তাই ইলতুৎমিশ কিন্তু এটার প্রচলন করেন। এর কারণ ও গুরুত্ব, ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। তারপরে দাক্ষিণাত্যের 4টি হিন্দু রাজা সম্পর্কে আলোচনা করো এবং দক্ষিণে আলাউদ্দিন খলজির সামরিক বাহিনীর সাফল্যতার কারণ অথবা মালিক কাফুরের দাক্ষিণাত্য অভিযান। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 4টি হিন্দু রাজার মধ্যে মেন দুটো ছিল কিন্তু, একটা বাহমনি সাম্রাজ্য আর বিজয়নগর। কিন্তু বিজয়নগর আর বাহমনির মধ্যে যদি বলা হয় যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, সেটা কিন্তু অবশ্যই বিজয়নগর। কারণ বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায় কিন্তু একটা বই লিখেছিলেন যাকে দক্ষিণ ভারতের পঞ্চম বেদ বলেও অভিহিত করা হয়। তার নাম হচ্ছে কি অমুক্ত মাল্লড। তারপরে প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক ও রাজনৈতিক অবস্থার বর্ণনা দাও। বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক ও রাজনৈতিক অবস্থার বর্ণনা দাও, খুব ইম্পর্টেন্ট। বহমনি সাম্রাজ্য 5 মার্কসের জন্য করবে তোমরা, আর বিজয়নগর কিন্তু 10 মার্কসের জন্য। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। মধ্যযুগীয় বাংলার রাজনৈতিক ইতিহাসের পরিকাঠামো, কারণ এটা একমাত্র কোশ্চেন যেটা বাংলার সাথে রিলেটেড। আমার যা সন্দেহ লাগছে এটাও কিন্তু পরীক্ষাতে আসার প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা, 95 থেকে 99% সম্ভাবনা আছে বাংলা রিলেটেড কোনো একটা প্রশ্ন থাকবে। গিয়াসউদ্দিন বালবান বা উলুগ খানের রাজতন্ত্র, এটাও বলেছিলাম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে তোমরা দেখতে পেলে সুলতান রাজিয়া কিন্তু নাই, সুলতান রাজিয়া পরের দিকে আছে, ওটা কিন্তু 10 মার্কসে যাবে, আমি আগেই বলে দিচ্ছি। সুলতান রাজিয়া, ইউ হ্যাভ টু প্রিপেয়ার সুলতান রাজিয়া ফর 10 মার্কস, নট ফর 5 মার্কস, এটা আগেই বলে দিচ্ছি। মান 5-এর প্রশ্ন, টিকা লেখো আমির খসরু এবং জিয়াউদ্দিন বরণী এবং আমির খসরু, যাকে ভারতের তোতা পাখি বলা হয়, তার ব্যাপারে টিকা। সুলতানি আমলে মুদ্রার গুরুত্ব, মোহাম্মদ বিন তুগলককে কেন পাগলা রাজা বলে, এই প্রশ্নটাও কিন্তু চলে এসছে, ধরে রাখো। ইব্রাহিম লোদির শাসনের বৈশিষ্ট্য, এটা কিন্তু লেস ইম্পর্টেন্ট, তাও দেওয়া হয়েছে,
কারণ চান্স আছে, কিন্তু এটা তোমরা যদি অত ভালো করে প্রিপেয়ার না করো তাও চলে যাবে। বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায় কি জন্য বিখ্যাত ছিলেন? অমুক্ত মাল্যড বা অমুক্ত মাল্যড কিংবা অমুক্ত মাল্যডা কার লেখা, এটা কিন্তু তোমাদেরকে বলতে হবে। পরের প্রশ্ন, আলাউদ্দিন খিলজির দাক্ষিণাত্য অভিযান সম্পর্কে বর্ণনা করো। খুব ইম্পর্টেন্ট, বাহমনি রাজ্যের গুরুত্ব 5 মার্কসের জন্য মেগা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একদম আসতে চলে এসছে বলে কিন্তু ধারণা করা যায়। বিদ্রোহ দমনে গিয়াসুদ্দিন বলবনের নীতি, বলবনও খুব ইম্পর্টেন্ট। বাহমনি রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা, ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কি বোঝো? বিজয়নগরের বাহিনীর পরাজয়ের কারণ। পরের প্রশ্ন, তালিকোটার যুদ্ধ কারণ ও ফলাফল সম্বন্ধে আমাদেরকে আলোচনা করতে হবে। পরেরটা ধরে নাও, পরীক্ষাতে চলেই এসছে, চোখ বন্ধ করে। টিকা লেখো, মালিক কাফুর এবং চল্লিশা চক্র দুটো আলাদা, একসাথে হয়ে গেছে। মালিক কাফুর যদি নাও আসে, আমি বলবো চল্লিশা চক্রটা বা চল্লিশা দল কিংবা বন্দেগানি চেহেলগানি খুবই 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 ভালো করে তোমরা করে যাবে, এটা কিন্তু চলে এসছে বলে ধরা যায়। আলাউদ্দিন হোসেন শাহের শাসনকালে বাংলাকে কেন স্বর্ণযুগ বলা হয়, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর 15 নম্বর প্রশ্নটা আমি বলেই দিচ্ছি 10 মার্কসের জন্য, দিল্লি সালতানাত কালে সুলতান রাজিয়া কী ধরনের ভূমিকা গ্রহণ করেছিলেন তার সাম্রাজ্য বিস্তারের জন্য। এখানে তোমাদেরকে লিখতে হবে যে বিভিন্ন যে বিদ্রোহ হয়েছিল তার মধ্যে আলতুনিয়ার সাথে বিবাহ হয়, বিবাহের কারণ, কিভাবে বিয়ে হয়েছিল এবং কি করে ফেরার পথে গিয়াসুদ্দিন বলবনের চক্রান্তে এবং চাল্লিশা দলের চক্রান্তে হরিয়ানার কৌতলে কিন্তু সুলতান রাজিয়াকে মেরে ফেলা হয়। এবং অনেক ঐতিহাসিক এমনও বলেছেন যে সুলতান রাজিয়া কেবলমাত্র দিল্লি সালতানাতের এমন একজন শাসিকা ছিলেন যেটা কেবলমাত্র ভাগ্যচক্রে মহিলা হয়ে জন্মে গেছিলেন, কিন্তু যদি তিনি একটা পুরুষ হতেন তিনি কিন্তু সবার থেকে বেশি যোগ্য শাসক বলে গণ্য হতেন। ওর জন্য সুলতান রাজিয়া কিন্তু উইল বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর অল অফ ইউ। ইউ হ্যাভ টু প্রিপেয়ার দিস কোয়েশ্চেন ভেরি কেয়ারফুলি, এটা কিন্তু আমি বলে রাখলাম। তো এই ছিল আমাদের গোটা কোয়েশ্চেন, গোটা পিডিএফ ফাইল দ্য আইকিউ বুস্টারের। তো আমি আশা করি তোমরা এটা থেকে খুব উপকৃত হবে, খুবই উপকৃত হবে তোমরা, আমি আশা করা যায়। এবং এটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুবান্ধবীদের মাঝখানে, যাতে তারাও সুযোগ পায় এই সমস্ত প্রশ্ন তৈরি করে যাওয়ার। এবং অল দ্য বেস্ট টু অল অফ ইউ ফর দ্য 3rd সেমিস্টার হিস্ট্রি মাইনর এক্সাম। সকলকে শুভেচ্ছা রইল এবং এটা বেশি বেশি করে শেয়ার করো যাতে তোমরা এটা অন্য অপরজনের কাছেও কিন্তু ছড়িয়ে দিতে পারে এবং তাতেও যারা কিছু একটা সাহায্য পেতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দ্য আইকিউ বুস্টার টু মেক ইউর আইকিউ মোর শার্প। থ্যাংকস ফর ওয়াচিং।